সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ইংলিশ বেসিক গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস 3 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত সবগুলো ক্লাসেই টেন্স কম বেশি পড়েছি। তারপরেও আমাদের অনেক সময় টেন্স বুঝতে অথবা টেন্সের স্ট্রাকচারগুলো লিখতে অসুবিধা হয়। আমরা অনেক সময় টেন্সের আওতায় সেন্টেন্স তৈরি করতে পারি না। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য, সেই উইকনেসগুলোকে ওভারকাম করার জন্য আমরা আজকের ক্লাসে টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলবো। সো টেন্সের স্ট্রাকচারগুলো আজকের মাত্র কয়েক মিনিটের ক্লাসে বুঝে নেওয়ার জন্য তোমাকে অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ক্লাসের কোন পয়েন্টটা অথবা কোন পার্টটা বুঝতে পারছো না। যদি কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে অবশ্যই ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, টেন্সের স্ট্রাকচার যদি বুঝতে হয় তোমাকে প্রথমে বুঝতে হবে ভার্বের কিছু ফর্ম। আমরা প্রচলিত অর্থে একটা ভার্বের কী ফর্ম থাকতে পারে আমরা এগুলো সবাই জানি, আমরা এগুলো শিখেছি। আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে শুধুমাত্র টেন্স শেখার সুবিধার্থে ভার্বের যে ফর্মগুলো, যে স্টাইলে আমাদের শেখা প্রয়োজন, আমরা সেই স্টাইলে শিখে নেব। মনে করো একটা ভার্বের ফিউচার ফর্ম নামে কোনো ফর্ম আসলে নেই, ফিউচার ফর্ম বলতে কোনো কিছু নেই, কিন্তু আমরা আজকে টেন্স শেখার সুবিধার্থে একটা ফর্ম তৈরি করে নিয়েছি। সেই ফর্মের নাম হচ্ছে ফিউচার ফর্ম। তাহলে খেয়াল করো, আমরা প্রথমেই যেটা দেখব ফর্মস অফ এ ভার্ব, মানে একটা ভার্ব কোন কোন ফর্মে থাকতে পারে। প্রথমে আমরা বলেছি বেস ফর্ম, এরপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এরপরে হচ্ছে পাস্ট ফর্ম। এরপরে টেন্স শেখার সুবিধার্থে আমরা একটা ফর্ম তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ফিউচার ফর্ম। আর এরপরে আমরা কমনলি যেটা শিখেছি পাস্ট পার্টিসিপল ফর্ম, তা তো আছেই। এরপরে ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বকে আইএনজি করলে যেমনটি পাওয়া যায়। আচ্ছা, মনে করো একটা ভার্ব হচ্ছে বি ভার্ব। এখানে দেখো বি, তো বি ভার্ব আমরা যাকে বলি, আমরা অনেক সময় তাকে বি ভার্ব বলি, অনেক সময় টু বি ভার্ব বলি। এই যে বি ভার্ব বলছি অথবা টু বি ভার্ব বলছি, এই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, আর এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর। বি ভার্বকে পাস্ট ফর্ম করলে পাওয়া যায় ওয়াজ অয়ার। আর যদি বি ভার্বকে ফিউচার ফর্ম করতে চাই আমরা, তাহলে পাওয়া যাবে শ্যাল বি, উইল বি। আমি আগেই বলেছি ফিউচার ফর্ম নামে কোনো ফর্ম আসলে গ্রামারে এরকম কোনো ফর্ম নেই, তবে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো সহজে মনে রাখার সুবিধার্থে আমরা এই ফর্মটা তৈরি করে নিয়েছি। তো বললাম যে বি ভার্বকে ফিউচার করলে কি পাওয়া যাবে? শ্যাল বি, উইল বি। আরও সহজ করে বললে, যখন তুমি বেস ফর্মের পূর্বে, মনে করো বেস হচ্ছে বি, যখন তুমি বেস ফর্মের পূর্বে শ্যাল অথবা উইল অ্যাড করবা, তার নামই হচ্ছে ফিউচার ফর্ম। তার মানে যে কোনো বেস ফর্মের পূর্বে শ্যাল বা উইল অ্যাড করলে তার নামই হচ্ছে ফিউচার ফর্ম। তাহলে বি ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। আর আমরা জানি বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর বি ভার্বকে আইএনজি যুক্ত করলে কি পাওয়া যায়? বিং পাওয়া যায়। একইভাবে মনে করো আমরা যাদেরকে হ্যাভ ভার্ব বলি, অনেক সময় বলি যে টু হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব অথবা টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ। এটাকে পাস্ট ফর্ম করলে পাওয়া যায় হ্যাড। এটার ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর আইএনজি করলে পাওয়া যায় হ্যাভিং। তাহলে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম কি বলতো? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তার মানে আমরা কি করেছি? হ্যাভ এই ওয়ার্ডটার পূর্বে শ্যাল অথবা উইল অ্যাড করেছি, সেটা ফিউচার ফর্ম হয়ে গিয়েছে। এরপর দেখো, একটু খেয়াল করো, বি ভার্বে কিন্তু দেখো বেস ফর্মটা একরকম, বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর। তার মানে হচ্ছে বেস ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের কিন্তু ব্যাপক পার্থক্য আছে। হ্যাভ ভার্বে দেখো বেস হচ্ছে হ্যাভ, হ্যাভ এই একটাই ওয়ার্ড, আর প্রেজেন্ট ফর্ম কিন্তু দুরকম হতে পারে, হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদ দিলে অন্য ভার্বগুলো চিন্তা করো। মনে করো একটা ভার্ব হচ্ছে ডু, তো ডু এর বেস ফর্ম হচ্ছে ডু, এর প্রেজেন্ট ফর্ম ডু হতে পারে অথবা ডাস হতে পারে, এর পাস্ট ফর্ম ডিড হতে পারে। এটাকে ফিউচার করলে শ্যাল ডু, উইল ডু হয়। এটাকে পাস্ট পার্টিসিপল করলে ডান হয়, এটাকে আইএনজি করলে ডুইং হয়। আবার মনে করো একটা ভার্ব হচ্ছে প্লে, এই প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লেও হতে পারে, প্লেইসও হতে পারে। বেস ফর্ম হচ্ছে শুধু প্লে, আর প্রেজেন্ট ফর্ম প্লেও হবে, প্লেইসও হবে। এটাকে পাস্ট ফর্ম করলে প্লেইট পাওয়া যাবে, আর ফিউচার ফর্ম করলে হবে শ্যাল প্লে, উইল প্লে। আমি আগেই বলেছি এই যে বেস ফর্ম, তার পূর্বে শ্যাল বা উইল অ্যাড করলে কি পাওয়া যাবে? ফিউচার ফর্ম পাওয়া যাবে। তার মানে প্লের পূর্বে
যখন তুমি শ্যাল বা উইল অ্যাড করবা সেটা হবে ফিউচার ফর্ম। তাহলে কি হয়ে গেছে? শ্যাল প্লে, উইল প্লে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড, যেটা আমরা এমনিতেই জানি, আর আইএনজি করলে বুঝতেই পারছো প্লেইং হয়। একইভাবে একটা ভার্ব মনে করো গো, তাহলে এই গো যে ভার্বটা এটার প্রেজেন্ট ফর্ম গো হতে পারে। আচ্ছা, এই গো যে ভার্বটা তার বেস ফর্ম হচ্ছে গো, তার প্রেজেন্ট ফর্ম গো হতে পারে, গোসও হতে পারে। প্রেজেন্ট ফর্মটা বেস ফর্মের মতোও হতে পারে, আবার প্রয়োজনে অ্যাজ বাই এস যুক্ত হতে পারে। পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর এটাকে ফিউচার করলে কি পাওয়া যায়? শ্যাল গো, উইল গো। তাহলে কি করা হয়েছে দেখো, এই যে গো তার পূর্বে শ্যাল বা উইল অ্যাড করা হয়েছে। এটাকে পাস্ট পার্টিসিপল করলে কি পাওয়া যায়? গন পাওয়া যায়। আর আইএনজি করলে কি পাওয়া যায়? গোয়িং পাওয়া যায়। তার মানে একটু খেয়াল করো, তোমরা এখানে সবগুলো ফর্ম চিনো, দুইটাতে কনফিউশন থাকতে পারে। একটা হচ্ছে বেস ফর্মের সাথে প্রেজেন্ট ফর্মের পার্থক্যটা কেমন, এটা অনেকের কনফিউশন থাকতে পারে। আর আমরা আজকে টেন্স শেখার সুবিধার্থে একটা ফর্ম তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে ফিউচার ফর্ম। এটা নিয়ে অনেকের ডাউট থাকতে পারে। ডাউটটা আরেকবার ক্লিয়ার করে নেই। মনে করো বি ভার্ব যেটা তার বেস ফর্ম হচ্ছে বি, তো এই বি ভার্বকে প্রেজেন্ট ফর্ম করলে কি পাওয়া যাবে? অ্যাম ইজ আর পাওয়া যাবে। মনে করো একটা হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, তার প্রেজেন্ট ফর্ম করলে কি পাওয়া যাবে? দুইটা ভার্ব পাওয়া যাবে, হ্যাভও পাওয়া যাবে, হ্যাজও পাওয়া যাবে। আর এই বি এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য যত মেইন ভার্ব আছে, সকল মেইন ভার্বের ক্ষেত্রে বেস ফর্মটা দেখতে যেমন, প্রেজেন্ট ফর্মটাও দেখতে তেমন। মনে করো এখানে ডো আছে, এখানেও ডো আছে, এখানেও প্লে আছে, এখানেও প্লে আছে, এখানেও গো আছে, এখানেও গো আছে। তবে পার্থক্য এতটুকুই, বেস ফর্ম মানে হচ্ছে সেখানে এস বাই এস যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, আর প্রেজেন্ট ফর্ম মানে প্রয়োজনে সেখানে এস বাই এস যুক্ত হতে পারবে। তার মানে ডু হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম ডু হতে পারে, ডাসও হতে পারে। প্লে হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লেও হতে পারে, প্লেসও হতে পারে। গো হচ্ছে বেস ফর্ম, তার প্রেজেন্ট ফর্ম গো হতে পারে, গোসও হতে পারে। সেকেন্ড যে প্রবলেমটা তোমরা ফেস করতে পারো সেটা হচ্ছে ফিউচার ফর্ম নামে একটা ফর্ম আমি আজকে তোমাদেরকে উপস্থাপন করেছি। ফিউচার ফর্মটা কেমন? যে কোনো একটা ভার্ব, মনে করো বি ভার্ব, সেই বি ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল বি, উইল বি। তার মানে আমি কি করেছি? এই যে বেস তার আগে শ্যাল বা উইল অ্যাড করেছি। মনে করো হ্যাভ ভার্ব, তার ফিউচার ফর্ম কি হবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তার মানে কি করা হয়েছে? হ্যাভের পূর্বে শ্যাল বা উইল অ্যাড করা হয়েছে। মনে করো ডু ভার্ব, তার পূর্বে শ্যাল বা উইল অ্যাড করা হয়েছে শ্যাল ডু, উইল ডু। মনে করো প্লে, ফিউচার কি পাওয়া যাবে? শ্যাল প্লে, উইল প্লে। মনে করো গো, শ্যাল গো, উইল গো। তার মানে যে কোনো ভার্বের এই যে বেস ফর্মগুলো এখানে আছে, তাদের পূর্বে শ্যাল বা উইল অ্যাড করলে আমরা যে ফর্মটা পাবো সেই ফর্মটার নাম হচ্ছে ফিউচার ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভার্বের ফর্মগুলো জেনেছি। আমরা বেসিক্যালি এখানে তিনটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। ফিউচার ফর্মটা কেমন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, একটু তোমরা চেক করে নাও বা দেখে নাও। আচ্ছা, প্রথমে আসো, আমরা জানি যে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিম্পল টেন্স, মানে হচ্ছে ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সূত্রে মোট টেন্স হচ্ছে 12 প্রকার। তার মানে একটু বলো তো, সিম্পল টেন্সের কয়টা প্রকার আছে? নিশ্চয়ই বুঝতে পারছো, সিম্পল টেন্সের 3টা প্রকার আছে। আমি আগেও বলেছি, সিম্পল টেন্স মানে হচ্ছে ইনডিফিনিট টেন্স। সিম্পল টেন্সের 3টা প্রকার আছে। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আরেকটা হচ্ছে সিম্পল পাস্ট, আরেকটা হচ্ছে সিম্পল ফিউচার। একইভাবে কন্টিনিউয়াস টেন্সেরও 3টা প্রকার আছে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সিমিলারলি পারফেক্ট টেন্সেরও 3টা প্রকার আছে: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে তারও 3টা প্রকার আছে: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা কথা বলি, যারা টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে পারো, যাদের এই বিষয়ে কোনো প্রবলেম হয় না, তারা এই ক্লাসটা না করলেও সুবিধা হবে না। তবে যাদের মাঝে মাঝে ভুল হয়, যারা ডাউটফুল, মানে সন্দিহান হয়ে যাও যে আমি ঠিকমতো লিখতে পারবো কিনা সেন্টেন্সটা টেন্সের স্ট্রাকচার ইউজ করে, তাদের জন্য আবশ্যিকভাবে এই ক্লাসটা করতেই হবে। সো আমরা বলেছি এখানে আমি যে 4টা প্রকার লিখেছি, প্রত্যেক প্রকারের টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। ফর এক্সাম্পল, সিম্পল টেন্স 3 প্রকার: সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। এখন আমরা শুধু মনে রাখবো সেটা কি, খেয়াল করো।
সিম্পল টেন্সের স্ট্রাকচারে আমরা শুধু মনে রাখবো ভার্ব, আর কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবা ভার্ব। আমরা জানি ভার্বের আগে একটা কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্বের পরে কি থাকে, একটা এক্সটেনশন থাকে, মানে বাকি অংশ থাকে। প্রত্যেকটা স্ট্রাকচারেই সাবজেক্ট আছে, বাকি অংশ আছে। তো সাবজেক্ট এবং বাকি অংশ এই কথাটা আলাদা করে শেখার বা মনে রাখার কিছু নেই। আমরা শুধু ভার্বের অংশটা কেমন হবে সেটাই মনে রাখবো, সেটাই টেন্সের মূল স্ট্রাকচার। তাহলে ভার্ব যে আমি বলেছি তার আগে সাবজেক্ট নিশ্চয়ই আছে, তারপরে এক্সটেনশন নিশ্চয়ই আছে, ওটা আমরা জানি, তাই আলাদা করে মনে রাখতে হবে না। তাহলে সিম্পল টেন্স মানে কেবলই আমরা কি মনে রাখবো, ভার্ব মনে রাখবো। একটু খেয়াল করো, আমি এখানে ভার্বটাকে মার্ক করেছি, একটা স্টার মার্ক দিয়েছি, দেখো। তার মানে মনে রাখতে হবে মার্ক, এখানে মার্ক করা মানে হচ্ছে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে হয় আমরা ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করব, যদি সিম্পল পাস্ট টেন্স লিখতে হয় আমরা ভার্বটাকে পাস্ট ফর্ম করব, যদি সিম্পল ফিউচার টেন্স লিখতে হয় আমরা ভার্বটাকে ফিউচার ফর্ম করব। খুব সহজ কথা। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম, ফিউচার টেন্স হলে ফিউচার ফর্ম। আমি একটু বলি, তোমরা এটাকে মুখস্থ করার চেষ্টা না করে বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে আজীবন মনে থাকবে। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ফর্ম। শুধু একটা কথা মনে রাখবা, এই স্ট্রাকচার শেখার একটাই টেকনিক, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানেই প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স মানেই পাস্ট ফর্ম, আর ফিউচার টেন্স মানেই ফিউচার ফর্ম। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ফিউচার ফর্ম। এইটা নিশ্চয়ই মনে থাকবে। প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করব, পাস্ট টেন্সে আমরা পাস্ট ফর্ম ইউজ করব, আর ফিউচার টেন্সে আমরা ফিউচার ফর্ম ইউজ করব। তার মানে যদি সিম্পল প্রেজেন্ট লিখতে হয় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, যদি সিম্পল পাস্ট টেন্স লিখতে হয় আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, আর যদি সিম্পল ফিউচার টেন্স লিখতে হয় আমরা ভার্বের ফিউচার ফর্ম ইউজ করব। ফিউচার ফর্মটা কেমন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, দেখে নেবা। ফর এক্সাম্পল, দেখো একটা বাক্য খেয়াল করো, আই এম এ টিচার। দেখো তো এই বাক্যে সাবজেক্টের পরে একটাই ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে এম। আমরা একটু আগে যেটা শিখেছি সেই আলোকে এমটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এই বাক্যে একটাই ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি অংশ আছে। এই বাক্যে একটাই ভার্ব আছে এম, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে মানে এই বাক্যটা হচ্ছে কোন টেন্স বলো তো? সিম্পল প্রেজেন্ট টেন্স। ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স। পরের বাক্য দেখো, দ্য বয় কেইম হিয়ার ইয়েস্টারডে। এখানে ভার্ব হচ্ছে কেইম। দেখো তো সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ভার্ব হচ্ছে কেইম, বাকি অংশ হচ্ছে হিয়ার এবং ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে কেইম, সেই ভার্বটা হচ্ছে কাম, যে ভার্বটা তার পাস্ট ফর্ম। তাহলে এই বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। তো ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে নিশ্চয়ই এটা কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। ভার্বটা পাস্ট ফর্মে আছে বলেই সিম্পল পাস্ট। পরের বাক্য দেখো, দ্য মেন উইল জয়েন দ্য পার্টি। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মেন, এখানে ভার্ব হচ্ছে উইল জয়েন, এখানে বাকি অংশ হচ্ছে দ্য পার্টি। বুঝতেই পারছো উইল জয়েন, এখানে কি আছে? একটা উইল আছে আর একটা জয়েন, এটা বেস ফর্ম। জয়েন যে ভার্ব তার বেস ফর্ম। তাহলে উইল জয়েন এটাকে আমরা বলবো এটা হচ্ছে জয়েন ভার্বের ফিউচার ফর্ম। আমরা বলবো এই ভার্বটা হচ্ছে, আমরা বলবো এটা হচ্ছে জয়েন যে ভার্ব তার ফিউচার ফর্ম। তার মানে এখানে ভার্বটা কোন ফর্মে আছে? ফিউচার ফর্মে আছে। সাবজেক্টের পরে ভার্বটা ফিউচার ফর্মে আছে। ভার্বটা যেহেতু ফিউচার ফর্মে আছে তাই এই বাক্যটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স কেন? এখানে একটাই ভার্ব আছে, সেটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা সিম্পল পাস্ট টেন্স কেন? এখানে একটাই ভার্ব আছে, সেটা পাস্ট ফর্মে আছে, তাই এটা সিম্পল পাস্ট টেন্স। এটা সিম্পল ফিউচার টেন্স কেন? কারণ এখানে ভার্বের যে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট মিলে একটা ভার্বের ফিউচার ফর্ম, তাই এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা এই একটা স্ট্রাকচার শুধু ভার্ব মনে রাখলাম। ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম করব, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম করব, আর ফিউচার টেন্স হলে ফিউচার ফর্ম করব। এভাবে আমরা সবগুলো টেন্স লিখতে পারবো বা আমরা আয়ত্ত করতে পারবো। আমি একটু পরে টেস্ট নিব তোমাদের, তোমরা পারবা কিনা সেটা আমি যাচাই করব। তার আগে আমরা এটুকু দেখে নিই। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স, যেমনটি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা শুধু দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম। একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম। আচ্ছা বলো তো, নিশ্চয়ই বি ভার্বের আগে সাবজেক্ট আছে,
নিশ্চয়ই এরপরে এক্সটেনশন আছে, এটা আলাদা করে মুখস্থ করার কিছু নেই, মনে রাখার কিছু নেই, এটা আমরা জানি। তাহলে আমরা শুধু মনে রাখবো বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। দেখো আমি এখানে দুইটা পার্ট, স্ট্রাকচারের দুইটা পার্ট, এই দুই পার্টের মধ্যে আমি প্রথম পার্টটাকে দেখো তো মার্ক করেছি, স্টার মার্ক দিয়েছি। তার মানে হচ্ছে এই প্রথম পার্টটা চেঞ্জেবল। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় বি ভার্বের পাস্ট ফর্ম বসবে, যদি ফিউচার কন্টিনিউয়াস হয় বি ভার্বের ফিউচার ফর্ম বসবে। আমাকে বলো তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এই বি এর জায়গায় আমরা কি বসাবো? অ্যাম ইজার বসাবো। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় আমরা এই বি এর জায়গায় ওয়াজ ওয়ার বসাবো। আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় আমরা এই বি এর জায়গায় শ্যাল বি অথবা উইল বি বসাবো। তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা মনে রাখবো এভাবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভার্বের আইএনজি। বি মানে হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্সে হবে অ্যাম ইজার, পাস্ট টেন্সে হবে ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে হবে শ্যাল বি উইল বি। তার মানে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, আর ফিউচার টেন্সে ফিউচার ফর্ম। একটা বাক্য দেখো, রিনা ইজ ওয়াচিং আ মুভি নাও। দেখো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ওয়াচিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব আছে সাথে আইএনজি আছে, তাহলে বি ভার্ব এবং আইএনজি থাকা মানে হচ্ছে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো বি ভার্বটা কোন ফর্মে আছে? বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তো বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কনফিউশন নেই। বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পরের বাক্যটা দেখো, রিমন ওয়াজ প্লেয়িং টেনিস অ্যাট দ্যাট টাইম। ওই সময় রিমন টেনিস খেলছিল। দেখো এখানে ভার্বের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে প্লেয়িং। দেখো বি ভার্ব আছে সাথে আইএনজি আছে, তাহলে বি ভার্ব এবং আইএনজি মানে হচ্ছে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। বি ভার্ব এবং আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন একটু খেয়াল করে দেখো এখানে বি ভার্বটা কোন ফর্মে আছে? বি ভার্বটা পাস্ট ফর্মে আছে। তো বি ভার্বটা পাস্ট ফর্মে থাকা মানে হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস, মানে যে ফর্মে আছে সেই টেন্স। প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্মে থাকলে পাস্ট টেন্স। এখন দেখো হিমি উইল বি রিডিং আ বুক। দেখো এখানে ভার্বের পার্টটা কেমন, এখানে একটা উইল বি আছে, একটা আইএনজি ফর্ম আছে। উইল বিটা হচ্ছে, এই উইল বিটা হচ্ছে বি ভার্বের ফিউচার ফর্ম, এরপরে আছে আইএনজি। তাহলে এখানে বি ভার্ব আছে, আইএনজি আছে, তাহলে বি ভার্ব এবং আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর এখানে বি ভার্বটা ফিউচার ফর্মে আছে, সেজন্য এই বাক্যটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ফর্ম তাই পাস্ট কন্টিনিউয়াস, আর এটা ফিউচার ফর্ম তাই ফিউচার কন্টিনিউয়াস। একইভাবে দেখো পারফেক্ট টেন্স। আমরা জানি পারফেক্ট টেন্স তিনটা থাকবে নিশ্চয়ই, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা শুধু দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে মনে রাখবো হ্যাভ ভার্ব, আরেকটা মনে রাখবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আসো আমি এখানে হ্যাভ ভার্বকে মার্ক করেছি, দেখো আমি হ্যাভ ভার্বকে স্টার মার্ক দিয়েছি। তার মানে এই হ্যাভ ভার্বটা প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম হবে এবং ফিউচার টেন্স হলে ফিউচার ফর্ম হবে। তার আগে একটু বলে নাও হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আর হ্যাভ ভার্বকে ফিউচার করলে কি পাওয়া যাবে? শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ পাওয়া যাবে। তার মানে যখন দেখবো যে কোন একটা বাক্যে হ্যাভ ভার্ব আছে সাথে পাস্ট পার্টিসিপল আছে, তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর ওই হ্যাভ ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ফর্মে থাকলে পাস্ট পারফেক্ট, আর যদি ফিউচার ফর্মে থাকে তাহলে বুঝে নিব এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। একটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করেছি। এখানে ভার্বের দিকে তাকাও, এখানে ভার্ব আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে কমপ্লিটেড। তাহলে এখানে দেখো হ্যাভ ভার্ব আছে, এরপরে কমপ্লিট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে হ্যাভ ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখে, এই যে দেখো হ্যাভ ভার্ব এবং পাস্ট পার্টিসিপল, সেটা দেখে আমরা বুঝে নিলাম এটা হচ্ছে পারফেক্ট টেন্স। এখন চিন্তা করে দেখো এটা কোন পারফেক্ট? যেহেতু এই হ্যাভ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ফর্মে থাকা মানেই প্রেজেন্ট পারফেক্ট। পরের এক্সাম্পল দেখো, হি হ্যাড এন্টার্ড দ্য রুম বিফোর আই কেম। আমি আসার আগে সে কক্ষে প্রবেশ করেছিল। আমরা ওই পার্টটা বাদ দিয়ে শুধু এই পার্টটা নিয়ে চিন্তা করি। দেখো হি হ্যাড এন্টার্ড দ্য রুম, তো দেখো এখানে ভার্ব হচ্ছে একটা হ্যাড আর একটা হচ্ছে এন্টার্ড। তাহলে হ্যাড মানে হচ্ছে এটা একটা হ্যাভ ভার্ব আমরা জানি, তাহলে এখানে হ্যাভ ভার্ব আছে সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে হ্যাভ ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম।
তাহলে যেহেতু হ্যাভ ভার্ব আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেজন্য এটা হচ্ছে কোন টেন্স? পারফেক্ট টেন্স। এবার খেয়াল করো এই হ্যাভ ভার্বটা কোন ফর্মে আছে? এই হ্যাভ ভার্বটা পাস্ট ফর্মে আছে, সেজন্য এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। একইভাবে হ্যাভ ভার্ব যদি ফিউচার ফর্মে থাকে, মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, সাথে পাস্ট পার্টিসিপল থাকে, আমরা সেটাকে বলবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই স্ট্রাকচার শেখার জন্য আমরা তিনটা জিনিস মনে রাখবো, মানে এই স্ট্রাকচারের তিনটা পার্ট। একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে বিন, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে বিন, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমি দেখো এই তিনটা পার্টের মধ্যে আমি প্রথম পার্টটাকে স্টার মার্ক দিয়েছি, তার মানে প্রথম পার্টটা টেন্স চেঞ্জ করলে চেঞ্জ হবে। প্রথম পার্টটা টেন্স চেঞ্জ করলে চেঞ্জ হবে। এখন আসো হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। একটা বাক্য আমি লিখেছি দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অর্থ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো এখানে ভার্বের তিনটা পার্ট, একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে বিন, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। একটু খেয়াল করো, হ্যাজ মানে হচ্ছে হ্যাভ ভার্ব, সাথে বিন আছে, সাথে আইএনজি আছে। তাহলে দেখো হ্যাভ ভার্ব আছে, বিন আছে, আইএনজি আছে, তার মানে এই বাক্যটা পারফেক্ট টেন্স। এখন তোমাকে যাচাই করতে হবে এটা কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। একটু চিন্তা করো এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। বুঝতেই পারছো এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যদি কোনো কারণে এটা হ্যাজ না হয়ে হ্যাড হতো, এটা হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হ্যাজ মানে প্রেজেন্ট ফর্মে আছে বলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনো কারণে এটা হ্যাড হলে এটা হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে যদি এটা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হতো, এই বাক্যটা হতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাকে বলো, আমরা এখানে দেখো চারটে স্ট্রাকচার লিখেছি, চারটে স্ট্রাকচারে এখানে একটাই ওয়ার্ড আছে, এটাকে স্টার মার্ক দিয়েছি। এখানে দুইটা পার্টের মধ্যে প্রথমটাকে স্টার মার্ক দিয়েছি, এখানেও দুইটা পার্ট, প্রথম পার্টটাকে স্টার মার্ক দিয়েছি, এখানে তিনটা পার্ট, প্রথম পার্টটাকে স্টার মার্ক দিয়েছি। তার মানে হচ্ছে যেটাকে স্টার মার্ক দিয়েছি তার মানে হচ্ছে এই অংশটা প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম হবে, ফিউচার টেন্স হলে ফিউচার ফর্ম হবে। এখন তোমরা আমাকে বলো যে একটা বাক্য মনে করো, সাপোজ একটা আমি এক্সাম্পল দিই, মনে করো রানা ওয়াজ আ ফুটবলার। রানা ওয়াজ এ ফুটবলার। একটু খেয়াল করো এই বাক্যটাতে সাবজেক্ট আছে রানা, ভার্ব আছে ওয়াজ, বাকি অংশ আছে ফুটবলার। এই বাক্যটাতে কি আছে? একটা ভার্ব ওয়াজ আছে। এখানে ওয়াজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই। তার মানে এই বাক্যটাতে একটাই ভার্ব আছে, তার মানে এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার চিন্তা করে দেখো এই ভার্বটা কোন ফর্মে আছে। এই বাক্যটাতে একটাই ভার্ব আছে, সেজন্য এটা হচ্ছে কোন টেন্স? সিম্পল টেন্স। আর এই ভার্বটা কোন ফর্মে আছে? দেখো পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে আছে বলেই এটা হচ্ছে কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। তাহলে রানা ওয়াজ এ ফুটবলার, এখানে ওয়াজ হচ্ছে একমাত্র ভার্ব, এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই এর নাম হবে সিম্পল পাস্ট টেন্স। তার মানে আমরা মনে রাখবো প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্মে থাকলে পাস্ট টেন্স এবং ফিউচার ফর্মে থাকলে ফিউচার টেন্স। আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো হাসান is writing an essay. হাসান ইজ রাইটিং অ্যান এসে। একটু যাচাই করে বলো এই বাক্যটা কোন টেন্সে আছে। এখানে প্রথমে একটা সাবজেক্ট আছে হাসান, এরপরে আছে ইজ রাইটিং, এরপরে আছে অ্যান এসে। আচ্ছা ইজ রাইটিং দেখো তো, এখানে একটা বি ভার্ব আছে, একটা আইএনজি আছে। তাহলে বি ভার্ব এবং আইএনজি মানে হচ্ছে, বি ভার্ব এবং আইএনজি থাকা মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন চেক করে দেখো এটা কোন কন্টিনিউয়াস। যেহেতু বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমাদেরকে এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে। এখন তোমরা আমি বোর্ডে যেভাবে লিখেছি ঠিক সেভাবে এই পুরো অংশটা খাতায় নোট করে নাও। আমি বোর্ডে যেভাবে লিখেছি ঠিক সেভাবে এই পুরো অংশটা খাতায় নোট করে নাও। এখানে আমি একটা ওয়ার্ডকে স্টার মার্ক দিয়েছি, এটা খাতায় এভাবে নোট করে নাও।
শুধু এই কথা মনে রাখবা, প্রেজেন্ট টেন্স মানেই প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স মানেই পাস্ট ফর্ম, আর ফিউচার টেন্স মানেই ফিউচার ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে স্ট্রাকচারগুলো শিখেছি টেন্সের, সেই স্ট্রাকচারগুলো আসলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তার মানে প্যাসিভ ভয়েসে যদি আমরা এগুলো ইউজ করতে চাই, এই স্ট্রাকচার প্রযোজ্য হবে না। প্যাসিভের স্ট্রাকচার কেমন হবে সেটা নিয়ে আমি আরেকটা ক্লাস করব, সেখানে তোমরা বুঝতে পারবে যে প্যাসিভের স্ট্রাকচার কেমন হবে। তার মানে আমরা এখানে যে 4টে স্ট্রাকচার শিখেছি, টেন্স যখন অ্যাক্টিভ স্ট্রাকচারে আমরা লিখব বা অ্যাক্টিভ ভয়েসে লিখব, তখন আমরা স্ট্রাকচারগুলোকে এভাবে লিখব। আর প্যাসিভ ভয়েসে যদি হয় কোনো কারণে, তাহলে স্ট্রাকচারগুলো কেমন হবে তা আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। ইতিমধ্যে আমি দুইটা ক্লাস দিয়েছি, ওখানে একটাতে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলেছিলাম, সেটা লাইভ ক্লাস ছিল। আরেকটা ক্লাসে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ কখন কোন ক্ষেত্রে হয় তা নিয়ে আলোচনা করেছি। যদি ক্লাসগুলো তোমরা না করে থাকো, তাহলে আমাদের কলেজের পেজে একটু চেক করে তোমরা ক্লাসগুলো করে নিবে, তাহলে তোমাদের বেসিক আইডিয়াটা তোমরা পেয়ে যাবে। তো যে কথা বললাম, এই স্ট্রাকচারগুলো কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভের জন্য ভিন্ন স্ট্রাকচার আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ স্ট্রাকচারগুলো দেখেছো, তোমরা স্ট্রাকচারগুলো খাতায় নোট করে নিবে, আয়ত্ত করার চেষ্টা করবে। 4টে স্ট্রাকচার ভালো করে আয়ত্ত করতে পারলে তোমরা আশা করছি পুরো টেন্সটা ভালো মতো দখল করে নিতে পারবে। তার মানে হচ্ছে 4টে স্ট্রাকচার মনে রাখবা, আর এই কথাটা মনে রাখবা, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম হয়, এবং ফিউচার টেন্স হলে ফিউচার ফর্ম হয়। এখন আমি একটু যাচাই করতে চাই তোমরা আসলে টেন্সের স্ট্রাকচার কতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা আমার এই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই কমেন্টগুলোতে রেসপন্ড করব, আমি দেখব আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তোমরা আবশ্যিকভাবে এই ক্লাসটা করার পরে কমেন্ট করে জানাবে যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কতটুকু পেরেছো বা পারছো কিনা, এবং উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম বাক্য, রিমি হ্যাজ আ ব্লু পেন। তাহলে তোমরা কমেন্ট করার সময় লিখবে যে নাম্বার ওয়ানটা কেমন, এটা লিখে দিবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পেরেছো। দেখো তো, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রিমি, এই বাক্যে ভার্ব হচ্ছে হ্যাজ, আর এই বাক্যে বাকি অংশ হচ্ছে আ ব্লু পেন। তার মানে এখানে ভার্বের একটাই পার্ট আছে। তোমরা যাচাই করে দেখো এই পার্টটা, এই যে ভার্ব এখানে হ্যাজ, একটাই পার্ট আছে ভার্বের, এই পার্টটা কোন ফর্মে আছে যাচাই করে দেখো, এবং তোমরা কমেন্ট করে জানাও যে এই বাক্যটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে 1 নাম্বার টাস্ক, প্রথম কাজ। 1 নাম্বার লিখে লিখবে কমেন্টে যে এটা কোন টেন্সে আছে। এরপরে আসো 2 নাম্বার, দ্য গার্ল ওয়াকড ভেরি কেয়ারফুলি। দেখো এখানে সাবজেক্ট হিসেবে আছে দ্য গার্ল, এখানে ভার্বের পার্টে আছে ওয়াকড, আর এখানে বাকি অংশ হিসেবে আছে ভেরি কেয়ারফুলি। দেখতেই পাচ্ছ এখানে ভার্বের একটাই পার্ট আছে, আর একটু চিন্তা করে দেখো এই ভার্বের এই ফর্মটা কোন ফর্ম। তাহলে একটু তোমরা কমেন্ট করে জানাও 2 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে। 2 লিখে দিবা এটা কোন টেন্সে আছে। এরপরে আসো, লিমন হ্যাজ ড্রাঙ্ক আ কাপ অফ কফি জাস্ট নাও। এখানে সাবজেক্ট হচ্ছে লিমন, এখানে ভার্বের পার্ট 2টা আছে, একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে ড্রাঙ্ক। এরপরে এখানে বাকি অংশ হচ্ছে এই পুরোটা। তাহলে এখানে ভার্বের পার্ট দেখো, একটা আছে হ্যাজ, একটা আছে ড্রাঙ্ক। তাহলে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো এই ওয়ার্ডটা কোন ফর্মে আছে, আর এটাই বা মূল ভার্বের কোন ফর্ম। চিন্তা ভাবনা করে আমাকে জানাও যে 3 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে। তোমরা আমাকে জানাবা যে এই বাক্যগুলো কোন টেন্সে আছে। তার মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, নাকি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এরকম কোন টেন্সে আছে জানাবা। এখন আসো 4 নাম্বার বাক্য, দ্য ম্যান হ্যাজ বিন লিভিং ইন দ্য USA ফর 10 ইয়ার্স। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এখানে ভার্বের অংশ হচ্ছে তিনটা পার্ট আছে ভার্বের, হ্যাজ বিন লিভিং, এরপরে বাকি অংশ হচ্ছে ইন দ্য USA ফর 10 ইয়ার্স। তাহলে দেখো তো এখানে হ্যাজ বিন লিভিং 3টা পার্ট আছে, তাহলে একটু যাচাই করে দেখো যে এই 4 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে। কমেন্ট করে জানাও এই 4 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে। I will have completed the work by 2022। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে I,
এখানে ভার্বের পার্ট হচ্ছে উইল হ্যাভ কমপ্লিটেড, এরপরে বাকি অংশ হচ্ছে দ্য ওয়ার্ক বাই 2022। তো দেখো এখানে এখানে এটা হচ্ছে হ্যাভ ভার্বের একটা ফর্ম, এরপরে এখানে আরেকটা মূল ভার্বের ফর্ম আছে। একটু চেক করে দেখো, যাচাই করে দেখো যে এই বাক্যটা কোন ফর্মে আছে এবং লিখে জানাও যে এই বাক্যটা কোন টেন্সে আছে। তার মানে তোমরা কমেন্টে লিখবে 1 নাম্বারটা কোন টেন্সে আছে, 2 নাম্বারটা কোন টেন্সে আছে, 3 নাম্বারটা কোন টেন্সে আছে, 4 নাম্বারটা কোন টেন্সে আছে এবং 5 নাম্বারটা কোন টেন্সে আছে। একটা কমেন্টের মধ্যেই তোমরা নাম্বার দিয়ে টেন্সের নামটা লিখে দিলেই হবে, বাক্য না লিখে শুধু টেন্সের নাম লিখলেও চলবে। আমি যারা সবগুলো প্রশ্নের ঠিক উত্তর দিতে পারবে আমি তাদের নামগুলো পরবর্তী ক্লাসে আমি জানানোর চেষ্টা করব। আর আবশ্যিকভাবে তোমরা এই কাজটা করার আগে, এর আগে আমি যা কিছু কথা বলেছি, স্ট্রাকচার নিয়ে যা কিছু আলোচনা করেছি, পুরোটা খুব মনোযোগ সহকারে 2-1 বার দেখবে, তাহলে আমি নিশ্চিত সবাই এই অংশটুকু পারবে। এই ক্লাসটা মূলত তৈরি করা হয়েছে যারা নতুন ভর্তি হয়েছে আমাদের কলেজে একাদশ শ্রেণীতে তাদের জন্য। তো তোমাদের বেসিক গ্রামার কার কতটুকু লেভেলে আছে আমরা এর মাধ্যমে অনেকটাই জানতে পারবো। আর এই ক্লাসটা ভালো মতো করার পরে আমরা পরবর্তী ক্লাসে পেসিভের যে স্ট্রাকচারগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আর এরপরে আমরা টেন্সের ডিটেলস আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।